সেদিন আমার স্বামী বাড়িতে ছিলেন না। দুপুরে খাওয়ার পর একরাশ একাকিত্ব আমাকে গ্রাস করছিল। এই বিশাল বাড়িটা যেন একটি শান্ত, নির্জন স্থান, যেখানে সবকিছু থেকেও মনের একটি শূন্যতা রয়ে যায়। আমার স্বামী অলোক মানুষ হিসেবে অত্যন্ত দায়িত্বশীল এবং যত্নশীল, তবে আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি যেন একেবারেই ভিন্ন। তিনি আমাকে সামাজিক মর্যাদা, সুরক্ষা এবং অর্পণের সবকিছুই দিয়েছেন, কিন্তু আমার মনের গভীরে যে সান্নিধ্য এবং সঙ্গের অভাব ছিল তা পূরণ হয়নি। আমাদের বিয়ের 7 বছর পেরিয়ে গেছে, তবু আমার পরিচয় তার কাছে একজন স্ত্রী হিসেবেই সীমাবদ্ধ। এই শূন্যতা পূরণের জন্য আমি হয়তো জীবনের ছোট ছোট সৌন্দর্যের প্রতি, প্রকৃতির প্রতি একটি গভীর আগ্রহ অনুভব করি। সেদিন সন্ধ্যায় দরজায় বেলবাজার শব্দে আমার ভাবনার জাল ছিঁড়ে গেল। দরজা খুলতেই দেখলাম অলোকের পাশে একজন অপরিচিত যুবক দাঁড়িয়ে আছে। যুবকটির দিকে তাকিয়ে আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। 21-22 বছর বয়সের এই যুবকটির চেহারায় একটি সরলতা ছিল। তার চোখ ছিল গভীর এবং শান্ত, যেন অনেক কথা লুকিয়ে আছে। আমি অলোকের উপস্থিতি ভুলে একটু বেশি সময় তাকিয়েছিলাম। অলোকের কণ্ঠস্বরে আমার সম্বিত ফিরল। কি হলো, ভেতরে আসতে দেবে না? এ হলো অর্পণ, আজ থেকে আমাদের বাড়িতে থাকবে। তার কথায় আমি একটু অবাক হলাম, তবে নিজেকে সামলে নিয়ে দরজা থেকে সরে দাঁড়ালাম। অর্পণ ভেতরে প্রবেশ করল, তবে আমার দিকে একবারও তাকালো না। তার এই সংযত আচরণ আমার মনে ইতিবাচক ধারণা তৈরি করল। অর্পণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি অলোককে জিজ্ঞেস করলাম, কি, হঠাৎ করে অর্পণকে বাড়িতে নিয়ে এলে কেন? অলোক সোফায় বসতে বসতে বলল, ছেলেটি খুব সৎ এবং পরিশ্রমী। তার পরিবারের আর্থিক সহায়তার প্রয়োজন। তাছাড়া তুমি তো একা একা বাড়ির সব কাজ করতে গিয়ে কষ্ট পাও। বাজার করা, বাইরের ছোটোখাটো কাজ, এগুলো এখন থেকে অর্পণ করে দেবে। তার এই সিদ্ধান্তে আমি অবাক হলেও আমাদের বাড়িতে একটি স্টোররুম ছিল, যেটি পরিষ্কার করে অর্পণের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। একটি ছোট খাট এবং ফ্যানও লাগানো হয়েছে। রাতের খাবারের পর অলোক নিজে অর্পণকে তার ঘরে পৌঁছে দিয়ে এলো। ফিরে এসে বলল, ছেলেটি খুব লাজুক এবং ভদ্র। কাজের সময় ছাড়া ওকে বাড়ির ভেতর বেশি ঘোরাফেরা করতে দেবে না, ওর অস্বস্তি হতে পারে। আমি তার কথায় সম্মতি জানালাম, কিন্তু আমার মনের ভেতর একটি অজানা চাঞ্চল্য জেগে উঠেছিল। সেই রাতে আমার ঘুম আসতে দেরি হলো। নতুন এই মানুষটির ভদ্রতা আমাকে ভাবাচ্ছিল। আমি শুধু ভেবেছিলাম, সকালে যখন অলোক কাজে যাবে তখন নতুন মানুষটির সঙ্গে বাড়ির কাজে সহযোগিতা করে হয়তো কথা বলার সুযোগ পাব। একজন যুবক যে প্রথম দেখায় একজন নারীর দিকে চোখ তুলে তাকায় না, তার মনের ভেতরটা কতটা সৎ হতে পারে, এই ভাবনা আমাকে প্রভাবিত করছিল। এই ভাবনা আমাকে মুগ্ধ করছিল। আমার জীবনে এতদিন শুধু সামাজিক মর্যাদার দায়িত্বই প্রাধান্য পেয়েছে। একটি আন্তরিক ও আপনজনের সম্পর্কের অভাব আমাকে ক্লান্ত করেছে। অর্পণের আগমন কি আমার জীবনে নতুন কোনো আলো আনবে? এই প্রশ্ন আমার মনের গভীরে উকি দিচ্ছিল এবং একটি অজানা আশঙ্কায় আমার ভেতরটা কেঁপে উঠছিল। পরদিন ভোরে আমার ঘুম ভেঙে গেল। রান্নাঘরে নাস্তা তৈরি করার সময় শুনলাম অলোক স্টোররুমের দরজায় টোকা দিচ্ছে। দরজা খোলার শব্দ হলো, তারপর অলোক বলল, অর্পণ, তৈরি হয়ে নাও, বাজার করে মালকিনের হাতে দিয়ে আমার সঙ্গে দোকানে যাবে। এই কথা শুনে আমার মনটা কেমন যেন ভারী হয়ে গেল। আমি রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললাম, ওকে দোকানে নিয়ে যাবে কেন? ও তো বাড়ির কাজের জন্য। অলোকের কথা শুনে আমার মনটা কিছুটা ভারী হয়ে গেল। আমি ভেবেছিলাম, অর্পণ বাড়িতে থাকলে হয়তো বাড়ির কাজে একটু সাহায্য পাবো আর তার সঙ্গে কথা বলে আমার একাকিত্ব কিছুটা কমবে। কিন্তু অলোকের সিদ্ধান্তে সেই সম্ভাবনা মুছে গেল। আমি মন খারাপ নিয়ে রান্নাঘরে ফিরে এলাম। কিছুক্ষণ পর অর্পণ রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো। তার মাথা নিচু, আচরণে সেই একই ভদ্রতা। খুব নরম গলায় সে বলল, মেঘলাদি, আপনার জন্য কি কোনো কাজ করতে হবে? মেঘলাদি শুনে আমি একটু থমকে গেলাম। আমি তার চেয়ে বয়সে বড় হলেও এই সম্বোধনটা আমার কাছে অপ্রত্যাশিত লাগলো। তবু আমি নিজেকে সামলে নিলাম। আমি শান্ত গলায় বললাম, হ্যাঁ অর্পণ, বেসিনে কিছু বাসন আছে, ওগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে দাও, তারপর বাজারে যেতে হবে। আমি চেষ্টা করলাম আমার গলায় যেন কোনো তেজ না থাকে। অর্পণ নিঃশব্দে কাজ শুরু করে দিল। তার কাজের গতি দেখে আমি অবাক হলাম। এত দ্রুত এবং নিখুঁতভাবে সে সব কিছু সম্পন্ন করল যে আমার মনে তার প্রতি একটা শ্রদ্ধা জন্মালো। কাজ শেষ করে সে বাজারে গেল এবং ফিরে এলো। এদিকে অলোক নাস্তা করে তৈরি হয়ে নিলেন।
নাশতার পর তিনি অর্পণকে নিয়ে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। ওরা চলে যাওয়ার পর বাড়িটা আবার নিঃশব্দ হয়ে গেল। এই নীরবতা আজ আমার কাছে অসহ্য লাগছিল। সারাদিন আমার মন কেমন যেন অস্থির ছিল। অন্যদিন বাড়ির কাজে এতটাই ব্যস্ত থাকি যে সময় কিভাবে কেটে যায় টের পাই না, কিন্তু আজ কোনো কাজেই মন বসছিল না। আমার মনে বারবার অর্পণের কথা ভেসে উঠছিল, তার শান্ত ব্যক্তিত্ব, তার কাজের প্রতি নিষ্ঠা। আমি ভাবছিলাম এই ছেলেটির জীবন সম্পর্কে আরও জানতে চাই, তার পরিবারের কথা, তার জীবনের গল্প। এসব কি আমার একাকী মনের জন্য একটি নতুন দিগন্ত খুলে দেবে? আমার জীবনে এতদিন শুধু দায়িত্ব আর সামাজিক প্রতিষ্ঠাই প্রাধান্য পেয়েছে। আমি একটি সত্যিকারের বন্ধুত্ব বা সঙ্গের অভাব বোধ করছিলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। আমি জানতাম অলোক ফিরতে রাত হবে, তবু আমি অপেক্ষা করছিলাম। আমার মনের কোণে একটা আশা ছিল যে অর্পণের সঙ্গে হয়তো দু একটা কথা বলার সুযোগ পাব। আমি সিদ্ধান্ত নিলাম নিজেকে একটু সতেজ করি। ঘরে গিয়ে একটা পরিপাটি শাড়ি পরলাম, চুল ঠিক করলাম। আয়নায় নিজেকে দেখে মনে হলো আমি নিজের জন্যই এটা করছি, নিজের মনকে উৎফুল্ল করার জন্য। আমার জীবনে এতদিন আমি নিজের জন্য সময় দিইনি, আজ সেই অভাবটা পূরণ করতে চাইলাম। রাত 10টার দিকে অলোক আর অর্পণ বাড়ি ফিরল। দরজা খুলে আমি তাদের স্বাগত জানালাম। অলোক আমাকে দেখে হেসে বললেন, মেঘলা, তুমি আজ অন্যরকম লাগছো, অনেকদিন পর তোমাকে এত সতেজ দেখলাম। তার কথায় আমি হাসলাম। আমার মনে একটা শান্তি ছিল। আমি নিজের জন্য সেজেছিলাম, নিজের মনের জন্য। অর্পণ ঘরে ঢুকে মাথা নিচু করে তার ঘরের দিকে চলে গেল। আমি তার দিকে তাকালাম না, কারণ আমি বুঝেছিলাম আমার এই সাজগোজ আমার নিজের জন্যই ছিল। আমার মন বলছিল আমি নিজেকে আরও ভালোভাবে জানতে চাই, আমার জীবনকে আরও অর্থপূর্ণ করতে চাই। খাবার পর অলোক বললেন, মেঘলা, চলো একটু বাইরে ঘুরে আসি, অনেকদিন পর তুমি এত সুন্দর করে সেজেছ। আমি হেসে বললাম, আজ একটু ক্লান্ত লাগছে, আজ থাক, আরেকদিন যাব। আমি ঘরে ফিরে এলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। আমার মনে হচ্ছিল আমি নিজের সঙ্গে একটি নতুন সম্পর্ক শুরু করেছি। আমি ঠিক করলাম আমি আমার জীবনের শূন্যতা পূরণ করব, নিজের জন্য, নিজের মনের শান্তির জন্য। অর্পণের আগমন আমাকে এই ভাবনার একটি নতুন দিক দেখিয়েছে। আমি তার সঙ্গে একটি সাধারণ, ভদ্র সম্পর্ক গড়তে চাই, যেখানে শ্রদ্ধা আর বন্ধুত্ব থাকবে। আমার জীবনে নতুন একটি অধ্যায় শুরু হতে চলেছে, আর আমি সেটির জন্য প্রস্তুত। অর্পণের সংযত আচরণ আমাকে ভাবিয়ে তুলল। বুঝতে পারছিলাম সে তার দায়িত্বের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান, এবং তার এই ভদ্রতা আমার মনে শ্রদ্ধার জন্ম দিয়েছিল। তবুও আমার মনের গভীরে একটা শূন্যতা ছিল, যা আমি কারো সঙ্গে ভাগ করে নিতে চাইছিলাম। আমি ঠিক করলাম অর্পণের সঙ্গে একটি সাধারণ, শ্রদ্ধাশীল সম্পর্ক গড়ে তুলব, যেখানে আমরা একে অপরের জীবনের গল্প শেয়ার করতে পারি। আমার একাকী জীবনে হয়তো এই বন্ধুত্ব একটি নতুন আলো আনবে। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে ছাদে গেলাম। কয়েকটি ভেজা কাপড় শুকোতে দেওয়ার সময় আমি সিঁড়ির কাছে অসাবধানে পা ফেললাম। হঠাৎ ভারসাম্য হারিয়ে আমি সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়লাম। ব্যথায় আমার চোখে জল চলে এলো। আমার গোড়ালিতে তীব্র ব্যথা হচ্ছিল, মনে হচ্ছিল পা মচকে গেছে। আমি ব্যথায় কাঁদতে শুরু করলাম। আমার কান্নার শব্দ শুনে অলোক এবং অর্পণ দুজনেই ছুটে এলো। আমাকে সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখে অলোক ভয় পেয়ে গেলেন। তিনি দ্রুত আমার কাছে এসে আমাকে তোলার চেষ্টা করলেন। আমি ব্যথায় কোকিয়ে উঠলাম। কি হয়েছে মেঘলা, কিভাবে পড়লে? অলোকের কণ্ঠে উদ্বেগ স্পষ্ট। আমি কাঁপা গলায় বললাম, পা মচকে গেছে, খুব ব্যথা করছে, দাঁড়াতে পারছি না। অর্পণও আমার অবস্থা দেখে বিচলিত হলো, তবে সে একটু দূরে দাঁড়িয়ে রইল। অলোক আমাকে একা তুলতে পারছিলেন না। তিনি অর্পণকে ইশারা করে সাহায্য করতে বললেন। অর্পণ সংকোচের সঙ্গে আমার দিকে এগিয়ে এলো। অলোক এবং অর্পণ মিলে আমাকে সাবধানে তুলে দাঁড় করানোর চেষ্টা করলো। আমি ব্যথায় আর্তনাদ করলাম। আমার মনে হচ্ছিল এই ব্যথা আমার অসাবধানতার ফল। অলোক এবং অর্পণ মিলে আমাকে সাবধানে তুলে দাঁড় করানোর চেষ্টা করলো। অলোক দ্রুত সিদ্ধান্ত নিলেন এবং আমাকে সাহায্য করে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন। অর্পণও আমাদের সঙ্গে গেল, তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। হাসপাতালে ডাক্তার আমার পা পরীক্ষা করে এক্স-রে করতে বললেন। রিপোর্ট দেখে তিনি জানালেন আমার গোড়ালির একটি ছোট হাড় ভেঙে গেছে এবং প্লাস্টার করতে হবে। ডাক্তারের কথা শুনে আমি মনে মনে দুশ্চিন্তায় পড়লাম। আমি ভেবেছিলাম এটা হয়তো শুধুই মোচকানো, কিন্তু ব্যাপারটা এত গুরুতর হবে ভাবিনি। তবু আমি নিজেকে সান্ত্বনা দিলাম যে এই সময়টাতে আমি বাড়িতে বিশ্রাম নিতে পারবো এবং হয়তো অর্পণের সঙ্গে কথা বলার কিছু সুযোগ পাবো। পায়ে প্লাস্টার করে আমাকে বাড়িতে ফিরিয়ে আনা হলো।
অলোক আমাকে বিছানায় শুইয়ে দিলেন। তার মুখে উদ্বেগের ছায়া। তিনি বললেন, এখন আমি দোকানে যাব কি করে? তোমাকে একা রেখে যাওয়া তো সম্ভব নয়। আমি দুর্বল গলায় বললাম, তুমি চিন্তা করো না, অর্পণ তো আছে, ও আমার। প্রয়োজনীয় কাজগুলো করে দেবে, আমি ঠিক থাকব। আমার কথায় অলোক কিছুটা স্বস্তি পেলেন। তিনি অর্পণকে ডেকে আমার দেখাশোনার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিলেন। অলোক দোকানে চলে যাওয়ার পর আমি অর্পণকে ডাকলাম। আমার পাটা সত্যি ব্যথা করছিল, তবে আমি মনে মনে ভাবছিলাম এই সময়টাকে কাজে লাগিয়ে অর্পণের সঙ্গে একটু কথা বলতে পারি। অর্পণ ঘরে ঢুকে বলল, মেঘলাদি, কিছু দরকার? আমি হাসার চেষ্টা করে বললাম, অর্পণ, আমার একটু পানি এনে দাও তো। আর হ্যাঁ, তুমি একটু বসো, আমার একা একা ভালো লাগছে না। তুমি তোমার পরিবারের কথা একটু বলো। আমার কথায় অর্পণ একটু ইতস্তত করল, তবে সে পানির গ্লাস এনে আমার পাশে একটা চেয়ারে বসল। অর্পণ ধীরে ধীরে বলতে শুরু করল, আমার বাড়ি গ্রামে, আমার মা বাবা আর ছোট বোন আছে। আমরা খুব সাধারণ পরিবার। আমি এখানে কাজ করি যাতে তাদের একটু সাহায্য করতে পারি। তার কথা শুনে আমার মনে একটা শান্তি এলো। তার জীবনের সরলতা আমাকে মুগ্ধ করল। আমি বললাম, তোমার পরিবারের জন্য তুমি এত কিছু করছো, এটা সত্যিই প্রশংসনীয়। আমারও একটা পরিবার আছে, কিন্তু আমি অনেক সময় একা বোধ করি। অর্পণ মাথা নিচু করে বলল, আপনি একা নন মেঘলাদি, আমি আছি। আপনার যে কোনো দরকারে আমি সাহায্য করব। তার কথায় আমার মনটা হালকা হলো। আমি বুঝলাম আমার জীবনে একটি নতুন বন্ধুত্বের শুরু হতে পারে। অর্পণের সঙ্গে আমি একটি শ্রদ্ধাশীল, সাধারণ সম্পর্ক গড়তে চাই, যেখানে আমরা একে অপরকে বুঝতে পারব। আমার মনে হলো এই ঘটনা আমাকে নিজের জীবনের নতুন দিক দেখিয়েছে। আমি ঠিক করলাম আমি আমার একাকিত্ব কাটিয়ে উঠব এবং নিজের জন্য, আমার পরিবারের জন্য আরও অর্থপূর্ণ জীবন গড়ব। অর্পণের সংযত এবং দায়িত্বশীল আচরণ আমার মনে গভীর শ্রদ্ধা জাগিয়েছিল। তবু আমার একাকী মন তাকে আরও কাছ থেকে জানার জন্য উৎসুক ছিল। আমি চাইছিলাম তার সঙ্গে একটি শ্রদ্ধাশীল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে, যা আমার জীবনের শূন্যতা কিছুটা পূরণ করবে। আমার পায়ের প্লাস্টার আমাকে বিছানায় আটকে রেখেছিল, কিন্তু এটি আমাকে অর্পণের সঙ্গে কথা বলার, তার জীবনের গল্প জানার একটি সুযোগ দিয়েছিল। আমি ঠিক করলাম এই সময়টাকে আমি কাজে লাগিয়ে তার সঙ্গে একটি সাধারণ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ব। অর্পণকে ছোট ছোট কাজের জন্য ডাকতে শুরু করলাম। কখনো পানির গ্লাস, কখনো বই, কখনো আমার ওষুধ। এইসব ছোট প্রয়োজনে সে নিষ্ঠার সঙ্গে আমার কথা শুনত। প্রতিবারই সে নীরবে কাজ করে চলে যেত। তার চোখে মুখে কোনো বিরক্তি ছিল না, শুধু ছিল তার স্বাভাবিক নম্রতা। ভদ্রতা আমি বুঝতে পারছিলাম তার এই নিষ্ঠা এবং দায়িত্ববোধ তাকে আমার কাছে আরও সম্মানের পাত্র করে তুলছে। তবু আমি চাইছিলাম তার সঙ্গে আরও কথা বলতে, তার জীবনের গল্প জানতে। একদিন সকালে আমি বিছানার পাশে টেবিল থেকে ভুলবশত পানির গ্লাস ফেলে দিলাম। কাঁচ ভাঙার শব্দে অর্পণ দৌড়ে আমার ঘরে এলো। কি হয়েছে মেঘলাদি? তার কণ্ঠে উদ্বেগ। আমি দুর্বল গলায় বললাম, হাত ফসকে গ্লাসটা পড়ে গেছে, তুমি একটু পরিষ্কার করে আরেকটা গ্লাস পানি এনে দেবে? সে নিঃশব্দে ঘর সাবধানে পরিষ্কার করে পানি নিয়ে এলো। আমি তাকে ধন্যবাদ দিয়ে বললাম, তারই সাবধানতা আমার মনে শ্রদ্ধা জাগালো। এরপর থেকে আমি অর্পণের সঙ্গে কথা বলার সুযোগ খুঁজতাম। আমি তাকে তার পরিবার, গ্রাম, জীবনের ছোট ছোট ঘটনা নিয়ে প্রশ্ন করতাম। সে অল্প কথায় উত্তর দিত, তবে তার কথায় ছিল একটা সরলতা। একদিন সে বলল, আমার বোন খুব গান গাইতে ভালোবাসে, সে স্কুলে গানের প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। তার কথা শুনে আমি হাসলাম। তুমি গান গাও? আমি জিজ্ঞেস করলাম। সে লাজুক হেসে বলল, না মেঘলাদি, আমি গান গাই না, তবে আমার বোনের গান শুনতে আমার খুব ভালো লাগে। তার কথায় আমি তার পরিবারের প্রতি তার ভালোবাসা বুঝতে পারলাম। একদিন দুপুরে অলোক ফোন করে জানালেন তার ফিরতে রাত হবে। আমি ভাবলাম এই সময়টাকে কাজে লাগিয়ে অর্পণের সঙ্গে আরও কিছু কথা বলতে পারি। আমি তাকে ডেকে বললাম, অর্পণ, আমার একটু বোরিং লাগছে, তুমি কি আমাকে ব্যালকনিতে নিয়ে বসতে সাহায্য করবে? একটু বাইরের হাওয়া নিতে চাই। ব্যালকনিটা আমার ঘর থেকে কিছুটা দূরে। অর্পণ একটু চিন্তিত হয়ে বলল, কিন্তু ডাক্তার বলেছেন আপনাকে বেশি নাড়াচাড়া না করতে। আমি হেসে বললাম, একটু বাইরের হাওয়া আমার মন ভালো করবে। অর্পণ আর কিছু না বলে সাবধানে আমাকে সাহায্য করে ব্যালকনির দিকে নিয়ে গেল। সে আমাকে একটি চেয়ারে বসিয়ে দিল।
ব্যালকনিতে বসে আমি বাইরের আকাশ গাছপালা দেখছিলাম। আমি অর্পণকে বললাম, তুমি একটু বসো, আমার সঙ্গে গল্প করো। তুমি কি কখনো ভেবেছ জীবনে আর কি করতে চাও? অর্পণ চেয়ারে বসে বলল, আমি চাই আমার পরিবার ভালো থাকুক, আমি চাই আমার বোন পড়াশোনা শেষ করে একটা ভালো জীবন পাক। তার কথায় আমি বুঝলাম তার জীবনের লক্ষ্য খুব সরল, তবু গভীর। ব্যালকনিতে বসে আমরা অনেকক্ষণ গল্প করলাম। আমি তাকে আমার শৈশবের কথা বললাম, কিভাবে আমি গ্রামে আমার দাদির কাছে গল্প শুনতাম। অর্পণও তার গ্রামের মেলার কথা, বন্ধুদের সঙ্গে কাটানো সময়ের কথা শেয়ার করল। তার কথা শুনে আমার মন হালকা হলো। বুঝলাম আমি অর্পণের সঙ্গে একটি সত্যিকারের বন্ধুত্ব গড়ে তুলতে পারি। আমার জীবনের শূন্যতা পূরণের জন্য আমার প্রয়োজন এমন একটি সম্পর্ক যেখানে শ্রদ্ধা, বোঝাপড়া আর সৌহার্দ্য থাকবে। আমি মনে মনে ঠিক করলাম আমি এই বন্ধুত্বকে আরও গভীর করব এবং নিজের জীবনকে আরও অর্থপূর্ণ করে তুলব। ব্যালকনিতে বসে বাইরের আকাশের দিকে তাকিয়ে আমার মন শান্ত লাগছিল। অর্পণ আমার থেকে কিছুটা দূরে রেলিং ধরে দাঁড়িয়েছিল। তার মুখে ছিল তার স্বাভাবিক শান্ত ভাব। আমি বুঝতে পারছিলাম সে তার দায়িত্ব পালনের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান এবং তার এই গুণ আমার মনে গভীর শ্রদ্ধা জাগিয়েছিল। আমি নীরবতা ভেঙে বললাম, ধন্যবাদ অর্পণ, তোমার সাহায্যে আমার এখন অনেক ভালো লাগছে। সে হালকা হেসে মাথা নাড়ল। আমি আবার বললাম, তুমি সবসময় এত কম কথা বলো কেন? আমার সঙ্গে গল্প করতে তোমার ভালো লাগে না? আমার প্রশ্নে অর্পণ একটু ইতস্তত করল। সে মাটির দিকে তাকিয়ে বলল, না মেঘলাদি, তেমন কিছু না, আমি সবসময়ই একটু কম কথা বলি। তার মেঘলাদি সম্বোধন শুনে আমি হাসলাম। আমি বললাম, তুমি আমাকে দিদি ডাকতে যাও না, তাই মেঘলাদি ডাকছ, তাই তো? আমার কথায় সে লাজুক হাসল। আমি বললাম, ঠিক আছে, তুমি আমাকে বৌদি ডাকতে পারো, তাতে আমার কোনো অসুবিধে নেই। সে মাথা নেড়ে সম্মতি জানালো। এই ছোট মুহূর্তে আমার মনটা হালকা হয়ে গেল। এরপর থেকে আমি অর্পণের সঙ্গে আরও বেশি কথা বলার চেষ্টা করলাম। আমি তাকে আমার শৈশবের গল্প শোনাতাম, কিভাবে আমি গ্রামের দাদির কাছে গল্প শুনতাম, বন্ধুদের সঙ্গে খেলতাম। আমি চাইছিলাম আমাদের মধ্যে একটা সাধারণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। আমি তাকে তার জীবনের কথা জিজ্ঞেস করতাম, তার বোনের গানের শখ, তার গ্রামের মেলার গল্প। সে অল্প কথায় উত্তর দিলেও তার কথায় ছিল একটা সততা। আমি বুঝতে পারছিলাম তার সঙ্গে কথা বলে আমার মনের একাকিত্ব কিছুটা কমছে। আমার পা ধীরে ধীরে সেরে উঠছিল। প্লাস্টার খোলার দিন কাছে এসে গেছিল। আমার মনে একটা ভয় কাজ করছিল। আমি সুস্থ হয়ে গেলে অর্পণের সঙ্গে এই নিয়মিত কথাবার্তার সুযোগ কি হারিয়ে যাবে? আমি চাইছিলাম না আমাদের মধ্যে আবার দূরত্ব তৈরি হোক। তার সঙ্গে কথা বলা আমার জীবনে একটা নতুন আনন্দ এনেছিল। আমি চাইছিলাম এই বন্ধুত্ব আরও গভীর হোক, যাতে আমরা একে অপরের জীবনের ছোট ছোট মুহূর্ত শেয়ার করতে পারি। এই সময়ে আমি আমার আর অলোকের সম্পর্কের কথা নতুন করে ভাবতে শুরু করলাম। আমাদের বিয়ে ছিল একটা সামাজিক বন্ধন। আমার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না, আর অলোকের ছিল স্থিতিশীল জীবন। আমি ভেবেছিলাম এই বিয়ে আমাকে নিরাপত্তা দেবে, কিন্তু সময়ের সঙ্গে আমি বুঝেছি নিরাপত্তার মানসিক শান্তি এক নয়। আমার জীবনে একটা মানসিক সান্নিধ্যের অভাব ছিল। আমি একজন সঙ্গী চাইছিলাম, যার সঙ্গে আমি একটু কথা বলতে পারি, আমার বাড়ির দৈনন্দিন কাজেও সে সাহায্য করবে। অর্পণের সরলতা এবং দায়িত্ববোধ আমাকে মুগ্ধ করেছিল। তার সঙ্গে কথা বলে আমি আমার জীবনের শূন্যতা কিছুটা পূরণ করতে পারছিলাম। আমি চাইছিলাম আমাদের এই বন্ধুত্ব আরও দৃঢ় হোক। আমি বুঝতে পারছিলাম তার সঙ্গে আমার সম্পর্ক একটি শ্রদ্ধাশীল, সৌহার্দ্যপূর্ণ বন্ধন হতে পারে। এই সম্পর্ক আমার জীবনে একটা নতুন দিশা দেখাচ্ছিল। আমি ভাবছিলাম এই বন্ধুত্ব আমাকে নিজের জীবনকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। প্লাস্টার খোলার আগের দিন রাতে আমি সিদ্ধান্ত নিলাম আমি অর্পণের সঙ্গে আমার এই ভাবনাগুলো শেয়ার করব। আমি তাকে বলতে চাইছিলাম তার সঙ্গে কথা বলা আমার জীবনে কিভাবে একটা ইতিবাচক পরিবর্তন এনেছে। আমি চাইছিলাম সে বুঝুক যে আমি তার সঙ্গে একটি সত্যিকারের বন্ধুত্ব গড়তে চাই। এই ভেবে আমি পরদিনের জন্য অপেক্ষা করতে লাগলাম। আমার মনে ছিল আশা আর উৎসাহ। পরদিন ডাক্তার আমার পায়ের প্লাস্টার খুলে দিলেন। তিনি জানালেন আমার হাড় পুরোপুরি জুড়ে গেছে, তবে কিছুদিন সাবধানে হাঁটাচলা করতে হবে। বাড়ি ফিরে আমি রান্নাঘরের দিকে গেলাম। আমার পা এখনো পুরোপুরি স্বাভাবিক ছিল না, তাই আমি ধীরে ধীরে হাঁটছিলাম। রান্নাঘরের কাছে গিয়ে দেখলাম অর্পণ তার মোবাইল ফোনে কারোর সঙ্গে নিচু স্বরে কথা বলছে। আমার কৌতূহল হলো, তবে আমি শান্তভাবে দাঁড়িয়ে তার কথা শুনলাম। অর্পণ বলছিল, তুমি চিন্তা করো না,
আমি মাকে বলেছি আমরা শিগগিরই তোমাদের বাড়িতে যাব। আমি এখন একটা ভালো চাকরি পেয়েছি। আমি স্যারের কাছ থেকে কিছু টাকা অগ্রিম নিয়েছি যাতে আমরা আমাদের পরিকল্পনা এগিয়ে নিতে পারি। তার কথা শুনে আমি বুঝলাম সে তার পরিবারের জন্য কতটা দায়িত্বশীল। তার কথাই ছিল তার প্রিয়জনদের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা। আমি নিজের ঘরে ফিরে এলাম মনে একটা শান্তি নিয়ে। তার এই দায়িত্ববোধ আমাকে আরও বেশি মুগ্ধ করল। আমার জীবনে অলোকের সঙ্গে যে সম্পর্ক তা একটা দায়িত্বের বন্ধন। আমি বুঝতে পারছিলাম আমি একটা সত্যিকারের সান্নিধ্যের জন্য কাতর। অর্পণের সরলতার দায়িত্ববোধ আমাকে প্রভাবিত করেছিল, কিন্তু আমি বুঝলাম আমার এই ভাবনা ভুলভাবে ব্যাখ্যা হচ্ছিল। আমি নিজেকে শান্ত করে ভাবলাম আমার এই ভাবনাগুলো ঠিক নয়। আমি অর্পণের সঙ্গে একটা শ্রদ্ধাশীল সৌহার্দ্যপূর্ণ বন্ধন গড়তে পারি। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চাই, যেখানে আমরা একে অপরের জীবনের গল্প শেয়ার করতে পারি। আমি অর্পণকে আমার ঘরে ডাকলাম। সে এসে বলল, মেঘলাদি, কিছু দরকার? আমি হেসে বললাম, হ্যাঁ অর্পণ, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আমি ঘরের দরজা খোলা রাখলাম যাতে আমাদের কথোপকথন সবার কাছে স্বচ্ছ থাকে। আমি বললাম, অর্পণ, তুমি এই কদিন আমার পাশে ছিলে, আমাকে সাহায্য করেছো। তোমার সঙ্গে কথা বলে আমার মন অনেক হালকা হয়েছে। আমি চাই আমাদের এই বন্ধুত্ব অটুট থাকুক। তুমি আমাকে একজন বন্ধুর মতো দেখো। আমি তোমার জীবনের গল্প আরও জানতে চাই। আমার কথা শুনে অর্পণ একটু অবাক হলো। সে বলল, মেঘলাদি, আপনি আমার মালকিন, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। আমি হাসলাম। তুমি আমার দায়িত্ব পালন করেছো এটা ঠিক, কিন্তু তুমি আমার জীবনে একটা ইতিবাচক পরিবর্তন এনেছ। আমি চাই আমরা বন্ধুর মতো কথা বলতে পারি। তুমি আমাকে তোমার পরিবারের কথা, তোমার গ্রামের কথা আরও বলো। আমার কথায় অর্পণ হাসল। সে বলল, আচ্ছা বৌদি, আমি চেষ্টা করব। তার কথায় আমার মনটা ভরে গেল। আমি বুঝলাম আমি একটা ভুল পথে যাচ্ছিলাম, কিন্তু এখন আমি সঠিক পথে ফিরে এসেছি। আমি অর্পণের সঙ্গে একটা শ্রদ্ধাশীল বন্ধুত্ব করতে চাই। আমি ঠিক করলাম আমি আমার জীবনকে আরও অর্থপূর্ণ করব, নিজের জন্য, আমার পরিবারের জন্য আর আমার নতুন বন্ধুর জন্য। আমার মনে ছিল একটা নতুন আশা, একটা নতুন শুরুর সম্ভাবনা। আমার কথা শুনে অর্পণের চোখে একটা বিস্ময় ফুটে উঠল। সে শান্ত গলায় বলল, মেঘলাদি, আপনি আমাকে এতটা সম্মান দেন, এটা আমার জন্য অনেক বড় কথা। আমি আপনাকে আমার বড় বোনের মতো দেখি। তার কথায় আমার মনটা ভারী হয়ে গেল। আমি বুঝলাম আমি আমার একাকিত্বর জন্য অর্পণের সঙ্গে একটা ভুল ধারণা তৈরি করেছিলাম। আমি নিজেকে সংযত করে বললাম, অর্পণ, আমি ভুল বুঝেছিলাম। তুমি ঠিকই বলেছ। আমি চাই আমাদের মধ্যে একটা শ্রদ্ধাশীল সম্পর্ক থাকুক। আমি দুঃখিত যদি আমার কথায় তুমি কষ্ট পেয়ে থাকো। অর্পণ হাসলে এবং বলল, আপনি এত বড় মনের মানুষ, আমি আপনার কথা মনে রাখব। আমি সবসময় আপনার পাশে থাকব, যেমন একজন ভাই থাকে। তার কথায় আমার মনটা হালকা হয়ে গেল। আমি বুঝলাম আমার ভাবনাগুলো বিভ্রান্তিকর হয়ে উঠছিল, কিন্তু এখন আমি নিজেকে ঠিক পথে ফিরিয়ে এনেছি। আমি বললাম, তুমি আমাকে বড় বোন বলতে পারো। আমি চাই আমরা ভাই বোন বা বন্ধুর মতো কথা বলি। এই কথোপকথনের পর আমি নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে শুরু করলাম। আমি বুঝলাম আমার জীবনের শূন্যতা ছিল কারণ আমি নিজেকে আর আমার পরিবারকে যথেষ্ট সময় দিইনি। আমি অলোকের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে ভাবলাম। আমাদের বিয়ে একটা সামাজিক বন্ধন ছিল, কিন্তু আমি চাইছিলাম এই সম্পর্কে আরও গভীরতা আনতে। আমি ঠিক করলাম আমি অলোকের সঙ্গে মন খুলে কথা বলবো, আমার মনের কথা শেয়ার করব। পরদিন সকালে অর্পণ আমার কাছে এসে বলল, বৌদি, আমি স্যারের সঙ্গে কথা বলেছি। আমার মনে হচ্ছে আমি এখানে আর কাজ করতে পারবো না। আমার পরিবারের জন্য আমাকে গ্রামে ফিরতে হবে। আমি তার কথা শুনে অবাক হলাম। আমি বললাম, কেন অর্পণ, কোনো সমস্যা হয়েছে? সে মাথা নিচু করে বলল, আমার মা অসুস্থ, আমাকে তাদের পাশে থাকতে হবে। আমি স্যারের কাছ থেকে যে টাকা নিয়েছিলাম সেটা ধীরে ধীরে ফেরত দেব। আমি তার কথা শুনে মন খারাপ হলাম, কিন্তু আমি তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রাখলাম। আমি বললাম, তুমি যা ভাবছো তাই করো, কিন্তু তুমি জানো তুমি আমার জন্য অনেক কিছু করেছো। তোমার সঙ্গে কথা বলে আমি নিজেকে নতুন করে চিনেছি। অর্পণ হাসল এবং বলল, আপনি আমাকে অনেক সম্মান দিয়েছেন বৌদি, আমি এটা কখনো ভুলব না।
অলোক বাড়ি ফিরে অর্পণের কথা শুনে অবাক হলেন। তিনি বললেন, অর্পণ, তুমি যদি যেতে চাও তাহলে আমি তোমাকে আটকাবো না, কিন্তু তুমি যে টাকা নিয়েছ সেটা ফেরত দেওয়ার ব্যাপারে ভাবো। অর্পণ মাথা নেড়ে বলল, আমি চেষ্টা করব স্যার। আমি দেখলাম অর্পণের চোখে একটা দৃঢ় সংকল্প। আমি বুঝলাম সে তার পরিবারের জন্য যে কোনো ত্যাগ করতে প্রস্তুত। অলোক হঠাৎ বললেন, আমাকে কাল একটা জরুরি কাজে শহরের বাইরে যেতে হচ্ছে, ফিরতে ৩-৪ দিন লাগবে। অর্পণ, তুমি ততদিন এখানে থাকো, আমি ফিরে এসে তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেব। অর্পণ মাথা নেড়ে সম্মতি জানালো। আমার মনে একটা মিশ্র অনুভূতি হলো। আমি দুঃখ পাচ্ছিলাম যে অর্পণ চলে যাবে, কিন্তু আমি খুশি ছিলাম যে আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি ঠিক করলাম এই ৩ দিনে আমি অর্পণের সঙ্গে আরও কিছু সময় কাটাবো, তার জীবনের গল্প শুনব এবং তাকে একজন সত্যিকারের বন্ধু হিসেবে বিদায় দেব। আমার মনে ছিল একটা নতুন আশা। আমি আমার জীবনকে আরও সুন্দর করে গড়ব, নিজের জন্য, আমার পরিবারের জন্য আর আমার নতুন বন্ধুত্বের জন্য। পরদিন সকালে আমি অলোকের ব্যাগ গুছিয়ে দিলাম। তিনি যাওয়ার সময় বললেন, অর্পণের দিকে খেয়াল রেখো মেঘলা, ছেলেটা খুব ভালো, কিন্তু ওর মনটা ভালো নেই, ওকে একটু সান্ত্বনা দিও। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। অলোক যাওয়ার পর আমি ভাবলাম, করতে হবে। আমি বুঝেছিলাম আমার আগের ভাবনাগুলো ভুল ছিল। আমি চাইছিলাম অর্পণের সঙ্গে একটা শ্রদ্ধাশীল বন্ধুত্ব গড়ে তুলতে এবং তাকে তার সিদ্ধান্তের সমর্থন দিতে। রাতে অর্পণ বাড়ি ফিরল। আমি তাকে ডেকে বললাম, অর্পণ, তুমি একটু বসো, আমার কিছু কথা আছে। আমি আমার স্বাভাবিক অবস্থায় ছিলাম, কারণ আমি চাইছিলাম আমাদের কথোপকথন স্বচ্ছ এবং শ্রদ্ধাশীল হোক। অর্পণ একটু ইতস্তত করে আমার সামনে বসলো। আমি বললাম, অর্পণ, আমি তোমার কাছে ক্ষমা চাইছু। আমি আমার একাকিত্বের জন্য ভুল পথে চলে গিয়েছিলাম। তুমি আমাকে সঠিক পথ দেখিয়েছ। আমি চাই আমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব থাকুক। তুমি যে তোমার পরিবারের জন্য গ্রামে ফিরতে চাও, আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি। অর্পণ আমার কথা শুনে শান্ত গলায় বলল, বৌদি, আপনি আমাকে অনেক সম্মান দিয়েছেন। আমি কখনো ভাবিনি যে আমার মতো একজন সাধারণ মানুষের সঙ্গে আপনি এইভাবে কথা বলবেন। আমি আপনার কথা মনে রাখব। তার কথায় আমার মনটা হালকা হয়ে গেল। আমি বললাম, তুমি যাওয়ার আগে আমি চাই আমরা একসঙ্গে কিছু সময় কাটাই। তুমি আমাকে তোমার গ্রামের আরও গল্প বলো। অর্পণ হাসলো এবং বলল, আচ্ছা বৌদি, আমি আপনাকে আমার গ্রামের মেলার কথা বলবো। আমরা অনেকক্ষণ গল্প করলাম। অর্পণ আমাকে তার গ্রামের মেলার গল্প, তার বোনের গানের শখ আর তার পরিবারের স্বপ্নের কথা বলল। আমিও তাকে আমার শৈশবের গল্প শোনালাম, কিভাবে আমি দাদির কাছে গল্প শুনতাম, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম। এই কথোপকথন আমার মনকে শান্তি দিল। আমি বুঝলাম আমি একটা সত্যিকারের বন্ধুত্ব পেয়েছি, যা আমার জীবনকে আরও অর্থপূর্ণ করছে। এই সময় আমি অলোকের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে আরও গভীরভাবে ভাবতে শুরু করলাম। আমি বুঝলাম আমি তাকে যথেষ্ট সময় দিইনি। আমার একাকিত্বের জন্য আমি ভুল পথে গিয়েছিলাম, কিন্তু এখন আমি আমার ভুল সংশোধন করতে চাই। আমি ঠিক করলাম অলোক ফিরলে আমি তার সঙ্গে মন খুলে কথা বলবো। আমি তাকে বলবো আমি আমাদের সম্পর্ককে আরও গভীর করতে চাই। আমি চাই আমরা একে অপরের জন্য সত্যিকারের সঙ্গী হই। 3 দিন পর অলোক বাড়ি ফিরলেন। আমি বললাম, আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, কিন্তু অর্পণ আমাকে সঠিক পথ দেখিয়েছে। আমি চাই আমরা আমাদের সম্পর্ক নতুন করে শুরু করি। অলোক আমার কথা শুনে শান্ত গলায় বললেন, মেঘলা, আমি তোমাকে সবসময় ভালোবেসেছি। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছ, এটাই আমার কাছে বড় কথা। আমরা একসঙ্গে নতুন করে শুরু করব। অর্পণের যাওয়ার দিন এলো। আমি তাকে বিদায় দিতে গিয়ে বললাম, অর্পণ, তুমি আমার জীবনে একটা বড় শিক্ষা দিয়েছ। তুমি আমাকে নিজেকে নতুন করে চিনতে শিখিয়েছ। অর্পণ হাসল এবং বলল, বৌদি, আপনি আমাকে যে সম্মান দিয়েছেন তা আমি কখনো ভুলব না। আমি তাকে একটা ছোট উপহার দিলাম, তার বোনের জন্য একটা বই। আমি বললাম, তোমার বোনকে বলো সে যেন তার গানের স্বপ্ন পূরণ করে। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে জীবনে ভুল হতেই পারে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে ফিরে আসাটাই সবচেয়ে বড় কথা। মেঘলা তার একাকিত্বের জন্য মানসিকভাবে ভেঙে পড়েছিল, কিন্তু অর্পণের সরলতা এবং তার নিজের অন্তর্দৃষ্টি তাকে সঠিক পথে ফিরিয়ে এনেছে। সম্পর্কের ভিত্তি হল শ্রদ্ধা, বিশ্বাস আর বোঝাপড়া। আমরা যদি নিজের ভুল স্বীকার করে নতুন করে শুরু করি, তাহলে জীবন আমাদের নতুন সম্ভাবনা দেবে। মনে রাখবেন, সততা এবং সম্মানই জীবনকে সুন্দর করে।
বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ।